সকাল। প্রিয় দর্শক, নিশ্চয়ই এক কাপ চা হাতে উষ্ণ হয়ে সকালকে উপভোগ করছেন, অথবা ঘরের কোনো কাজের ফাঁকে আমাদের আয়োজনকে দেখছেন টেলিভিশনের পর্দায়। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি জিটিভির সুফি নিবেদিত মনের কথা অনুষ্ঠান। প্রত্যেক সপ্তাহে ঠিক একটি দিনে আমরা আপনাদের সামনে হাজির হয়ে থাকি লজ্জা, সংকোচ কিংবা কোনো রকম দ্বিধা ছাড়া নারীদের শারীরিক নানা ধরনের কষ্টগুলো নিয়ে আলোচনা করবার জন্য, এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আজ কথা বলবো সামাজিক যে সমস্ত কুসংস্কার রয়েছে পিরিয়ডকে কেন্দ্র করে এই সমস্ত কুসংস্কারগুলোর বেড়াজাল ভেঙে কীভাবে বৈজ্ঞানিক সত্যকে তুলে ধরা যায়। প্রিয় দর্শক, আমরা জানি যে পিরিয়ড একজন নারীর জীবনে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু পিরিয়ড নিয়ে গড়ে ওঠা এই যে কুসংস্কারগুলো, এগুলো কেবলমাত্র একজন নারীর জীবনের হয় কিংবা আতঙ্কের কারণ হয় না, কিংবা অনেক ক্ষেত্রে এটি একাকিত্বের কারণও হয়ে দাঁড়ায়। আমরা আজ কথা বলবো এই কুসংস্কারগুলো ভেঙে কীভাবে অনেক বেশি বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা করা যায়, এবং আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার সংযুক্তা চৌধুরী, সহকারী অধ্যাপক, ফেটোমেটার্নাল মেডিসিন, গাইনি বিশেষজ্ঞ, হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট, কনসালটেন্ট, সিটি হসপিটাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্বাগত আমাদের আজকের আয়োজনে। সবাইকে শুভ সকাল। আপনাকে ধন্যবাদ। খুব ছোটবেলা থেকে একজন নারী যখন বড় হতে থাকে, নানা ধরনের গুঞ্জন, নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে তাকে জীবনটাকে অতিবাহিত করতে হয়। অনেক কথা শুনে যে পিরিয়ড চলাকালীন সময় টক খাওয়া যাবে না, অনেকে আবার বলে পিরিয়ড চলাকালীন সময়ে কোনোভাবে মাথায় চুলে পানি দেওয়া যাবে না, অনেকে বলে খারাপ বাতাসের আছর কিংবা খারাপ জিনের প্রভাব পড়বে। আবার অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বেশি লাফালাফি করা যাবে না, পুরো এই সময়টিতে আসলে লাফালাফি, দৌড়ঝাঁপ এই বিষয়গুলো থেকে রেস্ট্রিকশন রাখা হয়। আমরা প্রত্যেকটি বিষয়ে কুসংস্কার নিয়ে আলোচনা করব। শুরু করি একটু রান্নাঘর থেকে। যখন একজন নারী যে ছোটবেলা থেকে তার জীবনে পিরিয়ড শুরু হয়, তখন তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে পিরিয়ড চলাকালীন সময়ে তাকে কোনোভাবে টক খাওয়া যাবে না, টক জাতীয় যে কোনো আচার, লেবু কিংবা তেঁতুল এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, তাতে করে রক্ত জমাট বেঁধে যায়। এই যে একটি বিষয়, রক্ত জমাট বেঁধে যায়, সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না, আসলে কি আচার খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে? এবং আরেকটি মিথ রয়েছে যে আচারের বয়মেও যদি ওই নারী পিরিয়ড চলাকালীন সময় হাত দেয়, পুরো আচার নষ্ট হয়ে যেতে পারে। আপনি কি বলতে চান? আচ্ছা, আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, দক্ষিণ এশিয়ান দেশগুলিতে দেখা যায় পিরিয়ড নিয়ে অনেক আগে থেকেই কিন্তু কিছু এরকম আপনি যা বলেছেন কুসংস্কার প্রচলিত। তার মধ্যে একটি হচ্ছে টক খাওয়া। আমরা জানি আচার বা টক এগুলোতে ভিটামিন সি টাইপের খাবার থাকে, ভিটামিন সি থাকে, যেটি আসলে কিন্তু আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে এটি দেখা যায় রক্তনালীর সক্ষমতাও বৃদ্ধি করে। কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো বইয়ে, আমাদের গাইনিকোলজিক্যাল কোনো বইও আমরা এই প্রমাণ পাইনি যে ভিটামিন সির সাথে অথবা টক খাওয়ার সাথে রক্ত জমাট বাঁধা বা অতিরিক্ত রক্তক্ষরণ এসবের কোনো সম্পর্ক রয়েছে। আর যেটা আচার একটি কিন্তু সংরক্ষণের বস্তু, এটি অনেক সফিস্টিকেটেড উপায়ে অনেক লবণ দিয়ে তারপরে মশলার সহযোগে তৈরি করা হয়। এটির সাথে একজন পিরিয়ড অবস্থায় চলা নারীর হাতে সংস্পর্শে নষ্ট হওয়ার আসলে কোনো রিলেশন পাওয়া যায় না। এবং এই একটি বিষয়ে এই জায়গা থেকে অনেকে দেখা যায় পুরো পিরিয়ড চলাকালীন সময়ে খানিকটা নিজেকে দূরে সরিয়ে রাখে, যে আমি তো এই জায়গাটাতে হাত দিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এই আতঙ্ক একটা কাজ করে ভেতরে। এবং একটি বিষয় জানতে চাই যে পুরো 2 দিন পিরিয়ড শুরু হয়েছে, প্রথম 2 দিন কোনোভাবে সে চুলে পানি লাগাতে পারবে না, গোসল করা থেকে বিরত থাকতে হবে। এবং গোসল করলে সরাসরি পানি আসলে জ্বরের ভিতরে ঢুকে যেতে পারে, তাতে করে দীর্ঘমেয়াদী জটিলতা হতে পারে, রক্ত চলাচলের সমস্যা হতে পারে। এই যে একটি ধারণা, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কি কারণে এগুলো আসলে প্রচলিত রয়েছে আমাদের সমাজে? আসলে আমরা আজকে জিটিভির যে স্টেজে উঠে পিরিয়ড নিয়ে কথা বলছি, সেই স্টেজে আসতে কিন্তু আসলে আমাদের অনেক সময় লেগেছে, এবং আশা করি আরও অনেক সময় লাগবে। এক সময় পিরিয়ডটাকে অনেক বছর আগে, আজকে থেকেও প্রায় 100 বা আরও বেশি বছর আগে, তখন কিন্তু সামাজিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা মানুষের এমন ছিল না। এই জন্য তখন অনেক সময় এমন হতে পারে তার ভালো গোসলের জন্য ভালো কোনো বন্দোবস্ত হয়তো ছিল না। এই জন্য ইচ্ছা করে হয়তো ওই সময়টাকে নারীকে বিভিন্ন রকম কুসংস্কারের জালে আবদ্ধ করে আটকে রাখা হতো যে এরকম করা যাবে না। কিন্তু গোসলের সাথে একটি পানিগুলি জরায়ুতে চলে যাওয়ার কোনো রকমই কোনো সংযোগ নেই।
বরং গরম পানি দিয়ে গোসল করলে এই সময় দেখা যায় কি আমাদের তলপেটের পেশি, আমাদের লোয়ার ব্যাক যেটা মানে মাংসপেশিগুলি শিথিল হয়, ওই জায়গায় রক্ত চলাচল বৃদ্ধি পায়, সেই জন্য অনেকটা রিল্যাক্সেশন কাজ করে। সেই সাথে গোসল কিন্তু আমার ওই সময়ের যে জীবাণু বা যেটা থাকার সম্ভাবনা একদম গোসল না করলে সেটা থেকেও আমাকে মুক্তি দেয়, ফ্রেশ রাখে। সুতরাং গোসলের সাথে রক্ত ঘটিত কোনো জীবাণু শরীরে চলে যাওয়া অথবা সে অপরিষ্কার হয়ে যাওয়া সেরকম কোনো সম্পর্ক আসলে দেখা যায় না। আরেকটা বিষয় একটু মানে আপনার কথা অনেকটা আশ্বস্ত হলাম যে আসলে গোসল করা থেকে বিরত থাকার মধ্যে জরায়ুতে পানি ঢুকে যাওয়ার কোনো সম্পৃক্ততা নেই অন্তত। আরেকটা বিষয় জানতে চাই যে পিরিয়ড চলাকালীন সময় আমরাও ছোটবেলায় শুনেছি যে অতিরিক্ত দৌড়ঝাঁপ করা যাবে না, অতিরিক্ত লাফালাফি, অতিরিক্ত হাঁটা চলা, কোনো ধরনের শারীরিক ব্যায়াম, কিংবা আমরা একটা সময় তো প্রত্যেকে নাচ করে, ছোট ছোট সন্তানেরা কিশোরী বয়সে তো দেখা যায় ড্যান্স করছে, নাচের স্কুলে যাচ্ছে, ওই সময়টাতে বন্ধ রাখা হয় একদমই। বলা হয় যে জরায়ু স্থানচ্যুত হয়ে যাবে এবং তাতে করে রক্ত চলাচল অতিমাত্রায় রক্তক্ষরণ হবে এবং এটি আসলে আমাদের শরীরের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। জরায়ু স্থানচ্যুত হয়ে যাওয়ার কি কোনো শঙ্কা থাকে? মানে এই বিষয়গুলো কি কারণে এসেছে? আচ্ছা, এগুলো আসলে আমাদের মা, খালা, ফুফু এদের মুখে মুখে বিভিন্নভাবে প্রচলিত হয়ে এসেছে। আগেকার দিনে কিন্তু বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য এগুলো যেমন পাওয়া মানুষের জন্য খুব কষ্টকর ছিল, আবার সহজে ডাক্তারের কাছে যাওয়াটাও কিন্তু ডিফিকাল্ট ছিল। সুতরাং মা খালারা যা বলতো অনেক মেয়েরাই কিন্তু আর নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য হতো, বিশেষ করে ঘরের বউরা। জরায়ু স্থানচ্যুত হওয়ার কোনো সম্পর্ক সাধারণত নেই, তবে পিরিয়ড হচ্ছে প্রতিটি মেয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা। এক একটা মেয়ের পিরিয়ড এক এক রকম। কারো কারো ক্ষেত্রে দেখা যায় সে স্বাভাবিক কিছু ডিসকমফোর্ট ফিল করতে পারে, কিন্তু তার ফ্লোটা নর্মাল থাকে, তারও কোনো ব্যথা হয় না। সুতরাং তার ক্ষেত্রে স্বাভাবিক কাজকর্মগুলো যেমন হবে তেমনি কারো যদি আসলে খুব ব্যথা নিয়ে ফিল করে, ফ্লো বেশি হয়, তার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রাখার দরকার। তবে স্বাভাবিকভাবে যার কোনো অন্যান্য অস্বাভাবিকতা নেই, ফ্লো নর্মাল, ব্যথা নেই, সে কিন্তু স্বাভাবিক ঘরের কাজকর্ম করতে পারবে, হালকা ব্যায়াম করতে পারবে, যেগুলিতে বরং তার আরও মন শরীর দুটোই ভালো থাকবে। নিশ্চয়ই, মানে তার মানে এই জায়গাগুলোতে এতটা রেস্ট্রিকশন দেবার কোনো কারণ নেই যে আমি হাঁটাচলা করতে পারবো না, ভারী কোনো কাজ করতে পারবো না। লিমিটেড, খুব বেশি ভারী কাজ না করে যতটুকু শারীরিক পরিশ্রম করলে, হাঁটাচলা করলে ভালো থাকতে পারে ততটুকু আসলে করাই যায়, তাতে করে কোনো ক্ষতি হবার শঙ্কা নেই। এটা আসলে আমার মনে কর্মজীবী যে সমস্ত নারীরা রয়েছে, স্কুল গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং চাইল্ড কিংবা স্টুডেন্ট, তাদের আসলে এই তথ্যটি জানাটা খুব বেশি জরুরি ছিল, কারণ আমরা অনেক বেশি কাজে নিজেকে ব্যস্ত রাখি। এটার ফাঁকে যদি আমরা এই টেন্ডেন্সিটা বা এই ধারণাটা আমাদের মাথায় থাকে যে আমাদের শারীরিক কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা, এই যে অতিরিক্ত হাঁটাচলা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, মানে নিশ্চয়ই এই জায়গায় আপনি আশ্বস্ত করলেন না এবং আমরাও আশ্বস্ত হলাম। আরেকটি বিষয় একটু বলতে চাচ্ছি এই ব্যাপারে, সে যেমন নিজে বুঝবে, মানে একটা মেয়ে তার যখন মাসিক শুরু হয় তার যেমন নিজের শরীর সম্পর্কে, মাসিক সম্পর্কে, পিরিয়ড সম্পর্কে ধারণা, কুধারণা সবই জানতে হবে, সেই সাথে কিন্তু তার চারপাশের মানুষগুলোকেও সেটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রেই থাকে মেয়েরা হয়তো নিজেরা কোনো কিছু এক্সিকিউট করতে পারে না, সুতরাং তার পরিবারের সবাই যদি তাকে সাপোর্ট দেয়, না তুমি এটা করতে পারবে, হ্যাঁ এখানে কোনো চলাচলে বাধা নেই, তাকে আশ্বস্ত করে, সে কিন্তু আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে। একদমই, এই জায়গাটাতে অবশ্যই পারিবারিকভাবে কিংবা সামাজিকভাবে একটু জোর দেওয়াটা, একটু সচেতন হওয়াটা খুব বেশি জরুরি। আমরা যখন কোনো নারীর পিরিয়ডে আক্রান্ত হয়, আমরা সাধারণত খুব সচরাচর তাকে বলে থাকি যে পিরিয়ডের সময় এই যে রক্তটি বেরিয়ে আসছে এটি আসলে বিষাক্ত, দূষিত রক্ত। এটি কোনোভাবেই তাকে নিজেকে পবিত্র মনে করবার কারণ তৈরি করতে পারে না আসলে। মানে এই যে বিষয়টি, মানে দূষিত রক্ত বহন করছে এবং অপবিত্র অবস্থায় থাকছে, এটি কিছুটা নীতিগতভাবে কিংবা মানসিকভাবে একটু নেতিয়ে থাকে। আপনি আসলে কি বলতে চান, পিরিয়ডের রক্ত কি কোনোভাবে অপবিত্র কিনা? পিরিয়ড হচ্ছে প্রতিটি নারীর একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। একটি নির্দিষ্ট সময়ের পর থেকে সবারই পিরিয়ড, ইউজুয়ালি সবারই পিরিয়ড শুরু হয়, এবং আসলে যে মেয়ের টাইম মতো পিরিয়ড শুরু হয় সেই জিনিসটাকে সেলিব্রেটই করা উচিত। পিরিয়ডের সময় আমাদের ভিতরে বিভিন্ন হরমোন, স্পেশালি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দুটো হরমোনের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। জানা এই দুটি হরমোনে ইউট্রাসের ভিতর বিভিন্ন রকম পরিবর্তন করে, ইউট্রাসের লেয়ারকে বাড়ায়, তার মধ্যে রক্ত নালী যেগুলো আছে সেগুলোর কয়েলিং তৈরি করে, এবং আস্তে আস্তে একটা মাসের শেষের দিকে যখন হরমোনগুলির পরিমাণ কমে আসে সেই জিনিসটাই উইথড্র হলে ব্লিডিং আকারে
বাইরে বের হয়। সুতরাং পিরিয়ডের রক্ত মানে আসলে ভিতরকার কিছু রক্ত থাকে, কিছু টিস্যু থাকে, মানে জরায়ুর ভিতরের লেয়ার যেটাকে আমরা বলি সেটাই। এর সাথে কিন্তু দূষিত রক্ত, অপবিত্র রক্তের কোনো সম্পর্কই নাই। হয়তো সেটা আমাদের সরাসরি ভেইন কাটলে, ভেইন মানে শিরা ধমনী কাটলে যে রক্ত, এটা থেকে কিছুটা পার্থক্য আছে, কারণ এখানে কিছু টিস্যু থাকে, শুধু রক্ত না। ঠিক আছে, সেই জন্য অনেক সময় হয়তো মনে করা হয় না, এর জন্য তো অনেক কিছু মিশে আসছে, হয়তো এটা ভালো না। আবার কারো কারো দেখা যায় পিরিয়ডের রক্তটা কিন্তু ব্রাইট রেড থাকে, কারো কারো পরিমাণে যদি কম হয় তার ক্ষেত্রে একটু চকলেট কালারও হতে পারে। সেখান থেকে অনেকের ধারণা হয় না, মনে হয় এটা দূষিত রক্ত বলে এই কালার হচ্ছে। আসলে এগুলির বৈজ্ঞানিকভাবে এগুলির কোনো ভিত্তি নেই। একদমই, কিন্তু যেই রক্তটি আসলে বেরোচ্ছে, অনেকে প্যাড ব্যবহার করছে, অনেকে প্রত্যন্ত এলাকায় আমরা দেখি কাপড় ব্যবহার করছে, যেগুলো একদমই অস্বাস্থ্যকর পরিবেশে শুকানোর ব্যবস্থা করা হয় এবং দীর্ঘ সময় ধরে একটি প্যাড ব্যবহার করে এমন অনেক নারী রয়েছে। কর্মজীবী নারী আসলে নিজের ব্যস্ততার কারণে প্যাডটি পরিবর্তন করতে পারছে না। কিন্তু দূষিত রক্ত বলছি না, রক্তটি যখন দীর্ঘ সময় প্যাডে থাকবে সেটির মাধ্যমে তো ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে। অবশ্যই, এটি যেমন একটি অবশ্যই বিষয়, ঠিক এবং বলেছেন। কতটুকু সময় পর পর আসলে একজন নারীকে প্যাড পরিবর্তন করাটা জরুরি? এই যে স্যানিটারি ন্যাপকিন বা প্যাডের আবিষ্কার আসলে একটা মেয়ের জীবনযাত্রাকে যে কত সহজ করেছে তা বলার মতো না। ঠিক আছে, সেই সাথে এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এই প্যাডের সঠিক ব্যবহারটা নিশ্চিত করা, সব জায়গায় সঠিক পরিমাণে নির্ভরযোগ্য দামে, ঠিক আছে, স্বাস্থ্যসম্মতভাবে প্যাডের সুব্যবস্থা যাতে করতে পারে সেটা উচিত। সাধারণভাবে দেখা যায় ফ্লোয়ের উপর ডিপেন্ড করে। যদি বেশি ফ্লো হয় দেখা যায় কি অনেক সময় 4 ঘন্টা পরেও চেঞ্জ করা লাগতে পারে, তবে অবশ্যই 6 ঘন্টার বেশি এক প্যাড পরে থাকা কখনোই উচিত না, এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি প্যাডই ব্যবহার করা দরকার। এবং এই জায়গাটাতে আমার মনে হয় অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট সমৃদ্ধ যদি কোনো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা যায়। সোফি এই জায়গাটাতে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট দিয়ে একটি বাজারে স্যানিটারি ন্যাপকিন নিয়ে এসেছে, এবং আমরা আসলে এই জায়গাটাতে আশ্বস্ত করতে চাই প্রত্যেকটি নারীকে যে দীর্ঘ সময় প্যাডে লেগে থাকা যে রক্তটা, আমরা সেটাকে অপবিত্র বলছি না, আমরা সেটাকে দূষিত বলছি না, কিন্তু সেটা দীর্ঘ সময় জমে থেকে যে রক্তটা আসলে ক্লথ হয়ে যায় বা জমাট বেঁধে যায়, সেটা থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। প্যাড পরিবর্তন করাও যেমন জরুরি, তেমনি কোন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছি সেটাও অবশ্যই জরুরি। আরেকটি বিষয় যে যখন কোনো নারী আসলে পিরিয়ড হচ্ছে, বলে যে ওই আশেপাশের কোনো গাছকে ছুঁয়ে দিলে গাছটি মরে যেতে পারে, এই কারণে বাগানে যেতে বারণ করা হয়, গাছকে ছুঁতে বারণ করা হয়। পিরিয়ড হবার এই সময়টিতে ওই নারীটি আসলে কোনো গাছকে ছুঁয়ে দিলে বা গাছের সঙ্গে কোনো সম্পৃক্ত রয়েছে কিনা পিরিয়ডের, জানতে চাই কি কারণে এই ধরনের একটি মিথ তৈরি হলো? আচ্ছা, এগুলো আসলে ছোটবেলা থেকে হয়তো আমরাও শুনেছি আমাদের চারপাশের মানুষের কাছ থেকে, কিন্তু আপনি নিজেই চিন্তা করেন, বাগান, গাছ, ফুল, এগুলি সবগুলোই কিন্তু এখন মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি জরুরি মনে করা হয়। একটা গাছের পুষ্টি নির্ভর করে কিসের উপর? তার প্রপার পানি দেয়া, সার, মাটির উর্বরতা, সেগুলোর উপর নির্ভর করে। গাছ কিন্তু কখনোই বুঝতে পারে না তার পাশে যে মানুষটি আসলো তার কি পিরিয়ড চলছে, অথবা অন্য কোনো প্রবলেম, অথবা অন্য কোনো শারীরিক রোগ আছে কিনা। এবং এটা কিন্তু এমন কিছু না যে ছোঁয়াছে, আমার ছোঁয়ার মাধ্যমে গাছের মধ্যে সেই রোগটা চলে যাবে, গাছটা মরে যাবে। একটা গাছ মরে যাওয়ার জন্য অন্যান্য অনেক কারণও থাকতে পারে। সেটার জন্য ওই সময়টাতে একটা মেয়েকে বিভিন্ন সামাজিক বেড়াজালে আটকে রেখে বাগানে না যেতে দেয়া, গাছ ধরতে না দেয়া, এটা একদমই উচিত না। এবং যারা আসলে বিভিন্ন নারী রয়েছে যে বাগানেই কাজ করছে, বাগানের মালি, অথবা বাংলাদেশে তো অনেক ধরনের বনায়ন রয়েছে যেখানে নারীদেরকে, কর্মজীবী নারীরা সেখানে কাজ, যেমন চা শ্রমিকরা একদমই একদমই দীর্ঘ সময় ধরে সেখানে কাজ করছে। যদি তাই হতো এই ধরনের কুসংস্কার, তাহলে তো প্রত্যেকটি গাছ মরে যেত নারীদের সংস্পর্শে। বিস্তারিত জানবো, দর্শক অপেক্ষায় রয়েছে। আচ্ছা, কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মায়া, আমি পঞ্চগড় জেলা থেকে বলতেছি। ম্যাম, জি জি, আমার হচ্ছে পিরিয়ড যে মে মাসে 25 তারিখে হয়েছিল, জুন মাসে 20 তারিখে, জি, আর জুলাই মাসে 15 তারিখে, এভাবে আমার 5 দিন আগে আগে হচ্ছে। কিন্তু আমার হচ্ছে প্রতি মাসে পিরিয়ডের সময় আপনার পুরো 7 দিন থাকে, আর 4 দিন মানে খুব পিরিয়ড হচ্ছে, মানে এতটাই হচ্ছে যে আমার আধা ঘন্টা পর পর প্যাটের সঙ্গে বাড়তি কাপড়ও নিতে হচ্ছে, যেটা আধা ঘন্টার মধ্যেই সম্পূর্ণটা ভিজে যায়। দর্শক একটু জানতে চাই, এটা কি এই মানে শুধুমাত্র একবারই হচ্ছে নাকি এর আগেও কখনো হয়েছে? না, এটা আমার অনেক দিন থেকেই হয়। আপনার বয়স কত? আমার 31। আপনার কি 31 বছর বয়স? আপনার ওজন কত? আমার আনুমানিক
58 কেজি কিংবা সন্তান 67 রয়েছে কেজি আপনার? এরকম হবে। সন্তান রয়েছে? বিবাহিত কিনা? আমার 3 মেয়ে ছেলে। জি, সর্বশেষ সন্তানের বয়স কত একটু জানাবেন? 6 মাস 6 মাস বয়স। রানিং। জি, কোনো কিছু প্রশ্ন করতে চান? আচ্ছা, না মানে আমি বলতেছি এটা কি কারণে, আমি কোন পদ্ধতি নিলে বা কি আপনার ম্যাডাম কোনো প্রশ্ন করার থাকলে করে খেলে? ফেলুন। আপনি কি কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিচ্ছেন? না, এই আপাতত কিছুই নিচ্ছি না, কারণ আমার বেবির বয়স 6 মাস, ওই জন্য আমি কিছুই গ্রহণ করতেছি না। মানে আপনাদের কাছে আমার জানার বিষয়, আমি কি পদ্ধতি নিলে কিংবা কোন ওষুধটি সেবন করলে আমার এই পিরিয়ড নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা, আপনার বাচ্চা হওয়ার আগেও কি পিরিয়ডের পরিমাণটা এমনই বাড়তি ছিল? হ্যাঁ, আমার বরাবরই বলতে গত 3-4 বছর এরকম। আচ্ছা, এই এখন সমস্যা। আমি একটু মানে বলি। ওনার যে সমস্যাটি হচ্ছে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। আচ্ছা, দর্শক, সফি নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন তার 31 বছর বয়স, 3টে সন্তান রয়েছেন, সর্বশেষ সন্তানের বয়স মাত্র 6 মাস এবং উনি দীর্ঘ অনেক বছর ধরে উনার মানে অনেক বেশি পিরিয়ডের সমস্যা, রক্তক্ষরণ হয় পিরিয়ডের সময় অনেক বেশি, আসলে সাম্প্রতিক সময় উনি অনেক বেশি সাফার করছেন এই বিষয়টিতে, এই কারণে যে প্রায় আধা ঘন্টার মধ্যে ওনার প্যাডের সঙ্গে অতিরিক্ত কাপড় ব্যবহার করতে হচ্ছে এবং সেটি ভিজে যাচ্ছে। কি কোনো জটিলতা বহিঃপ্রকাশ কিনা? আচ্ছা, উনি প্যাড ব্যবহারের যে সংখ্যাটা আমাদের বলেছেন, আসলে সেটা হিসেবে বলা যেতে পারে তার রক্তক্ষরণ বেশি হচ্ছে। একটি মানুষের রক্তক্ষরণ সাধারণভাবে দেখা যায় দিনে যদি 4 থেকে 5টা প্যাড ব্যবহার করলে মোটামুটি ধারণা করতে পারি সেটা নর্মালের মধ্যে। এই সমস্ত ক্ষেত্রে রোগীকে সরাসরি পরীক্ষা করার অবশ্যই কোনো বিকল্প নেই, তার অন্যান্য হিস্ট্রি নেয়ার, সেই সাথে একটা তলপেটের আলট্রাসোনোগ্রাম করতে পারলে আমরা অনেক কিছুই হয়তো ধরতে পারবো। স্পেশালি এই সমস্ত ক্ষেত্রে কোনো টিউমার বা ফাইব্রয়েড যেটা বলি সেরকম কিছু আছে কিনা সেটাও কিন্তু ডায়াগনোসিস করা জরুরি। আর আরেকটা ব্যাপার আমি এখানে বলতে চাই, উনি কিন্তু ওনার পিরিয়ডের ডেটটা খুব সুন্দর করে মেনশন করেছিলেন। আমাদের পিরিয়ডের ডেট সবসময় হিসাব করতে হয় মাসিকের প্রথম দিন থেকে, আর নেক্সট মাসিক যদি 21 দিনের মধ্যে অথবা 35 দিনের মধ্যে হয়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। তবে অনেকের মধ্যে এই ব্যাপারে একটা মিথ কাজ করে, এই মাসে যদি কারো 15 তারিখ হয় সামনের মাসেও 15 তারিখ হতে হবে, না হলে এটি অস্বাভাবিক। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পিরিয়ডের ডেটটা কিছুটা আগিয়ে যায়। রোগীর সমস্যা অনুযায়ী অবশ্যই তাকে বেসলাইন কিছু পরীক্ষার মধ্যে আলট্রাসোনোগ্রাম করাটা ম্যান্ডেটরি। আর 6 মাস বয়স যেহেতু হয়ে গেছে, তার জন্য অনেকগুলো অপশন আছে জন্ম নিয়ন্ত্রণের। সে খাবার বড়ি, স্বল্পমাত্রার খাবার বড়ি ইউজ করতে পারে। দীর্ঘমেয়াদী কিছু চাইলে সে ইনজেকশন 3 মাস মেয়াদি সেটা দিতে পারে, আবার কপারটিও দিতে পারে। তবে যেহেতু তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, 3টে সন্তান, পার্মানেন্ট কি কোনো জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতিতে যেতে পারে কিনা? পার্মানেন্ট জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবশ্যই যেতে পারে, যেহেতু ওনার মানে সেটা মোড অফ ডেলিভারি যেটা সিজারের না নর্মাল ডেলিভারিতে সেটা আমরা জানিনি। সুতরাং যদি সিজারের সময় তা লাইগেশন করা হয়ে না থাকে একটা অপশন আছে, তবে এখন আসলে লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ নামে কিছু পদ্ধতি এত বেশি জনপ্রিয়, এগুলির জন্যই অনেক সময় দেখা যায় লাইগেশনটা হয়তো আর মানে তার ক্ষেত্রে কোনটা প্রয়োজন? তিনি আসলে কোনো টিউমারে আক্রান্ত কিনা, কোনো ডিজিজে সাফার করছেন কিনা, অবশ্যই ডায়াগনোসিস করাটা খুব বেশি জরুরি। আরো একজন দর্শক সংযোগে কে আছেন? দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। দর্শক, আপনি শেষ হচ্ছেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি সমস্যা? জি, কি সমস্যা বলুন। দর্শক, আমরা শুনছি। আসসালামু আলাইকুম আপা। জি কি সমস্যা বলুন। আমার দুইটা বাচ্চা। জি, প্রথম বাচ্চা 5 বছর হওয়ার পর আমি পিল খেতাম। পিল খাওয়ার পরে আমার পরে আবার 5 বছর পর একটা বাচ্চা নেই। তো সেই বাচ্চার বয়স, সেই বাচ্চা এসএসসি পরীক্ষা দিতে, পরে বাচ্চা হওয়ার পর আমি মনে করেন 8 বছর পিল খাইছি। খাওয়ার পরে তো ওইটা কেমন যেন সমস্যা হয়তো পিক্সেল পাথর হয়েছিল। পরে আমি আপনার সুমাতে ইঞ্জেকশন ইউজ করি। তো এখন আমার সমস্যা হচ্ছে কি,
ইনজেকশন 3 মাসের জন্য নেই, কিন্তু আমার ওটা 3 মাস টের হয়ে 6-7 মাসে চলে যায়। তো এটা কি কোনো সমস্যা? যেমন ধরেন যে মে মাসে আমার হওয়ার কথা, মে জুন জুলাই শেষ হয়ে যাচ্ছে, এখন আমার পিরিয়ডটা হয়নি। তো এই সমাধানের কোনো মানে সমস্যার সমাধানটা জানতে চাচ্ছি। জি জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে। আমি একটু জানতে চাচ্ছি সুপ্রিয় দর্শক আপনার কাছ থেকে, আপনি ইনজেকশনটা কত বছর ধরে ব্যবহার করছেন? ওনার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আমাদের মতো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করি একটু। আসলে উনি যে সমস্যাটির কথা বলছেন, কি কি কারণে এটি হতে পারে, এই সমাধানিক করণীয় কি আসলে? সাধারণভাবে দেখা যায় যারা 3 মাস মেয়াদী ইনজেকশন, এটা আমাদের দেশে আসলে একটু বহুল প্রচলিত। প্রতিদিনের খাবারের যেহেতু ঝামেলা নেই, মানে প্রতিদিন পিল ইনটেকের যে ব্যাপারটা সেটা নেই, এটা খুব বেশি ইউজ করা হয় মহিলাদের মধ্যে। 3 মাস মেয়াদী এই ইনজেকশনটা যখন কেউ দীর্ঘমেয়াদী ব্যবহার করে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেমন ধরেন 5-6 বছর ব্যবহার করলো, এটা উইথড্র মানে এটার টেনিউর বা টাইম পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরও কারো কারো ক্ষেত্রে হয়তো মাসিকটা আসে না। এটা একটা কারণ। তবে সেই সাথে তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তার ওজন বাড়তে কিনা, তার অন্যান্য হরমোনের কোনো ডিস্টারবেন্স আছে কিনা সেটা অ্যাসেস করে বুঝতে হবে তার কেন আসলে মাসিকটা ইনজেকশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও হচ্ছে না। অবশ্যই এই জায়গাটাতে উনি সচেতন হবেন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। যত বেশি দ্রুত শনাক্ত হবেন, জটিলতার মাত্রা ততখানি কমে আসবে। আরো একজন দর্শক সংযোগে কে আছেন? দর্শক নাম বলেই পৃষ্ঠা করুন। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া বলছি। ওয়ালাইকুম আসসালাম। রাবি, আমরা শুনছি আপনাকে, কি সমস্যা বলুন। টেলিভিশনে ভলিউমটা একদম মিউট করে ফেলতে হবে। হ্যাঁ, আমার মেয়ের বয়স 13 বছর, পিরিয়ড শুরু হয় নাই এখনো। জি জি। আরো মানসিক রোগের ওষুধ খাই নিয়মিত। পিরিয়ড শুরু হয়নি, তারপরে কিছু বলছেন? আমরা আসলে আরেকবার বলুন কষ্ট করে, টেলিভিশনের ভলিউমটা একদম বন্ধ করে কথাটা বলুন। 13 বছর বয়স, এখনো পিরিয়ড শুরু হয় নাই। জি, শঙ্কিত এই কারণে যে কি কারণে এখনো শুরু হলো না, তাই তো? হ্যাঁ, ওজন কত একটু জানাবেন? বাচ্চাটির ওজন কত? ওজন 40 কেজি। 40 কেজি। জি জি, আপনি আমাদের সাথে থাকুন। আর কোনো সমস্যা আছে কিনা? আরো নিয়মিত ওষুধ খাই। কিসের ওষুধ খাচ্ছে? সাইকিয়াট্রিক ডক্টর দেখাইছে। জি জি। 6 বছর ধরে ওষুধ খাই। সব সব বিশেষ সন্তান কি, মানে কি কি সমস্যা হচ্ছে একটু জানাবেন? না, ও মানসিক সমস্যা আছে, মানসিক সমস্যার কারণে ওষুধ খাই। জি। পিরিয়ডটা শুরু হচ্ছে না, 13 বছর হয়ে গেছে। মানে মানসিক সমস্যাগুলো বহিঃপ্রকাশটা কেমন একটু ছোট করে জানাবেন? কি কি সমস্যা হচ্ছে? ও 4 বছর আগে খাবার টিকটিকি দেখছিল, খাবার কাছে প্লেটে টিকটিকি দেখছে, কিন্তু আমরা ওইটা ভেবে ও অস্থির থমথম, এই জন্য আমরা বড় সাইকিয়াট্রিক প্রফেসর দেখাইছি। এরপর থেকে ওষুধ খাই। জি জি, ওষুধ খাচ্ছে নিয়মিত, তাই তো? এখন কি সুস্থ রয়েছে নিশ্চয়ই ওষুধ খেয়ে? আপনি আমাদের সাথে থাকুন, আপনার সন্তানের জন্য শুভকামনা। আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে। আমরা আলোচনা করবো এই বিষয়টি নিয়ে আরো একজন দর্শক সংযোগে। আচ্ছা, কে আছেন দর্শক? আপনার নাম বলেই প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনছি আপনাকে, কি সমস্যা বলুন। বয়স কত? নাম কি? ম্যাডাম, আমার মেইন হইতেছে না, এক বছর হয়ে গেছে মেইন হয় না ঠিকভাবে। 1 বছর। বয়স কত আপনার? বয়স 35। সন্তান রয়েছে? সর্বশেষ সন্তানের বয়স কত? হ্যাঁ, সন্তান আছে একটা 7 বছরের। সবচেয়ে ছোট সন্তানের বয়স 7 বছর, কিন্তু 1 বছর ধরে যে আপনার পিরিয়ড হচ্ছে না, কোনো পরীক্ষা করিয়েছেন কি বিশেষ কোনো? জি, আমি আলট্রাসোনোগ্রাম করছি, বলছে যে লিভারের সমস্যা। আবার লিভার দেখাইছি, লিভারের ডাক্তার বলছে যে মেইনসের সাথে লিভারের সাথে কোনো সম্পর্ক জি নাই। জি। আপনি পিরিয়ড না হওয়ার জন্য কোনো গাইনোকোলজিস্টকে দেখিয়েছেন কিনা? জি জি, দেখাইছি। কি বলেছে? কোনো ডায়াগনোসিস এসেছে কি কারণে হচ্ছে না? এরা বলছে যে নরমালি আছে, আলট্রাসোনোগ্রাম করছি, বলছে নরমাল আছে, সমস্যা নাই, কিন্তু মেইনসটা কিভাবে হইতেছে না এটা বলতে আছে। জি জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। বাবা দুটো ফোন নিয়েছে আমরা। প্রথম যে সন্তানটি 7 বছর বয়স, বাচ্চাটি 14 বছর বয়স, এখন পর্যন্ত পিরিয়ড হয়নি। মাটি একটু শঙ্কিত, আসলে পিরিয়ড হবার সুনির্দিষ্ট সময় কখন শুরু হতে পারে এবং আসলে শঙ্কিত হওয়ার কোনো কারণ রয়েছে কিনা? আচ্ছা,
এই ক্ষেত্রে বলি 13 বছর বয়স তার, সেই সাথে আমার আরেকটা জিনিস আসলে জানার দরকার ছিল। আমরা একটা টার্মস বলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, তার মানে সবগুলো ডেভেলপ করেছে হ্যাঁ, একটি মেয়ে যখন বড় হয় তার মাসিক হওয়ার আগেও কিন্তু তার মেয়ে হিসেবে কিছু লক্ষণ দেখা দেয়, সুতরাং সেই ব্যাপারটা জানা আমার জরুরি। যদি সেই লক্ষণগুলি দেখা দেয় 13 বছর বয়সেও মাসিক শুরু না হয়, তাহলে মনে হয় কোনো আপাততভাবে চিন্তার কোনো কারণ নেই। আর সাইকিয়াট্রিক মেডিসিন সে যেটা খায় সেগুলোতে কিন্তু অনেকেরই দেখা যায় মাসিকটা ডিলে হতে পারে, এটা একটা ব্যাপার। আর কারো কারো যদি দেখা যায় কি আসলে মেয়ে হিসেবে যে লক্ষণগুলি তৈরি হওয়ার কথা সেগুলি তৈরি হয়নি, সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর ম্যাক্সিমাম আমরা ওয়েট করতে পারি 14 বছর, যদি তার শারীরিক কোনো লক্ষণ দেখা না যায়, অথবা শারীরিক লক্ষণ দেখা গেলে 16 বছর পর্যন্ত। আর পরে যে ফোনটা এসেছে, মানে যেমনটি বলছিলেন উনি, আসলে ওই সমস্যার সমাধান আমরা কিভাবে দিতে পারি? 1 বছর ধরে মাসিক হয় না, রোগী কিন্তু এখানে অনেকগুলি ব্যাপার বলেনি, তার আগে মাসিকের প্যাটার্নটা কেমন ছিল, সে কি কোনো কন্ট্রাসেপটিভ। একদম ছোট্ট করে উত্তরটা নেব, আলোচনা শেষ প্রান্তে আছি। আচ্ছা ঠিক আছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ইদানিং দেখা যায় তারা যদি কিছু কন্ট্রাসেপটিভ ইউজ করে, যেমন অনেকেই হচ্ছে যেটা বলেছিলাম পিল ইউজ করলে আস্তে আস্তে মাসিকের পরিমাণ কমে যায়, সে কিন্তু সে ব্যাপারে কোনো উল্লেখ করেনি। ইনজেকশন ইউজ করলে ডিএমপিএ নামক একটা 3 বছর মেয়াদি আছে, অবশ্যই এই জায়গাটাতে টিভিএস করাটা খুব জরুরি এবং গাইনোকোলজিস্টের প্রতি আস্থা রেখে অবশ্যই ডিজিজ ডায়াগনোসিস করা অত্যন্ত পিসিওর জরুরি। সাথেও কিন্তু রিলেশন আছে। তো আলোচনা শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং অবশ্যই সোফি বাংলাদেশের প্রত্যেকটি নারীর পাশে আছে। এটিতে রয়েছে বেস্ট কমফোর্ট, মোস্ট অ্যাফোর্ডেবল, এবং সেই সাথে লিকেজের কোনো ভয় নেই। তবে চলে যাওয়ার আগে একটি ছোট্ট চ্যালেঞ্জ আপনাদের দিয়ে যেতে চাই। আপনি যেহেতু আমরা আজকে আলোচনা করলাম যে পিরিয়ড চলাকালীন সময় আপনি চাইলে উষ্ণ গরম পানিতে গোসল করতে পারেন, তাই পিরিয়ড চলাকালীন সময় এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন এবং সেই সাথে আপনার পছন্দের প্রিয় খাবারটি অবশ্যই খেতে ভুলবেন না। এবং আপনার ঘরে যে মা, বোন কিংবা আপনার পরিবারের নারী সদস্য রয়েছে, আজকে যে কুসংস্কারগুলো আমরা ভেঙে দিলাম সে বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন, এবং তবেই আমরা কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।